হ্যালো, আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি, তবে অবশ্যই করোনা থেকে দূরে থাকার জন্যে সবাই ঘরে অবস্থান করে আছো জানি। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আমরা আমাদের পড়ায় ফিরে আসি। আমি আগেও বলেছি, যেহেতু অনলাইন লেসন এটা, এখানে একটু দুরূহ থাকে আমার জন্যে। অফলাইন হলে তোমাদের মধ্য থেকে অনেক প্রশ্ন আসে, সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে পড়ানোটা অনেকটাই লাইভ হয়। আসলে এখানে একটু কষ্টসাধ্য হলেও আই শ্যাল ট্রাই মাই লেভেল বেস্ট টু এক্সপ্লেইন ইউ। সো ডিয়ার চিলড্রেন, আওয়ার টুডেজ লেসন ইজ অন সেন্টেন্স। ফলো মি। সেন্টেন্স, বাংলা মিনিং ইজ বাক্য। বন্ধুরা, সেন্টেন্স পুরাটা শেখার আগে আমি তার আগে বলে নিই যে আমাদের এই সেন্টেন্স বিশেষ করে 6 to ক্লাস 10 স্টুডেন্টসদের জন্য সো ইম্পর্ট্যান্ট। কারণ আমি এখানে সেন্টেন্স কি, সেন্টেন্সের ধরন, সেন্টেন্সের প্রকারভেদ, কীভাবে সেন্টেন্স ফর্ম করা যায়, আমি এই রকম সব কিছুই তোমাদের শেখাবো। আশা করি তোমাদের ভালো লাগবে, সঙ্গেই থাকো বন্ধুরা। সেন্টেন্স যাওয়ার আগে আমরা একটু ডেফিনিশনটা জেনে নিই। দ্য ডেফিনিশন অফ দ্য সেন্টেন্স ইজ: এ সেন্টেন্স ইজ নাথিং বাট আ গ্রুপ অফ ওয়ার্ডস এক্সপ্রেসিং আ কমপ্লিট সেন্স অর মিনিং। অর্থাৎ একগুচ্ছ শব্দ যা পাশাপাশি বসে সিটিং বিসাইড ওয়ান ইজ আদার, মানে শব্দগুলো একে অপরের পাশাপাশি বসে তাদের মনের ভাব প্রকাশ করে, বক্তার স্পিকারের মনের ভাব প্রকাশ করতে সক্ষম হয়, তখনই সেটা সেন্টেন্স হয়। অর্থাৎ দ্য ওয়ার্ডস রিঅ্যারেঞ্জড, দ্য ওয়ার্ডস অ্যারেঞ্জড উইথ ইজ আদার, if they does not express the speaker's uh, meaning, mentality, it cannot be a sentence. So sentence there are two parts of a sentence. সেন্টেন্সের দুইটা পার্ট রয়েছে বন্ধুরা, আমরা একটু দেখে নিই। One is subject and the another is predicate. In Bangla, উদ্দেশ্য বিধেয়, সাবজেক্ট উদ্দেশ্য, প্রেডিকেট বিধেয়। এখন সাবজেক্ট গঠিত হয় কী দিয়ে? সাবজেক্ট পার্ট অফ স্পিচের অনলি নাউন অর প্রোনাউন দ্বারা সাবজেক্ট গঠিত হয়। এখন প্রেডিকেট কোন কোন এলিমেন্টস দ্বারা একটা প্রেডিকেট গঠিত হতে পারে, সে প্রেডিকেট গঠনের জন্য অনেক কিছুরই প্রয়োজন হয় বন্ধুরা। যেমন এখানে অবজেক্ট প্রয়োজন হয়, ভার্ব প্রয়োজন হয়, কমপ্লিমেন্ট প্রয়োজন হয়, মডিফায়ার প্রয়োজন হয়, অ্যাডভার্বিয়ালস প্রয়োজন হয়। তো আমরা সেইগুলোকেই একটু, ওই উপাদানগুলো একটু শখ আকারে দেখে নিই। চার্টের মধ্যে আমরা অবশ্যই পেয়ে যাব। সাবজেক্ট আমরা এটাকে সরাসরি বলছি এনপি। এনপি মিনস নাউন অথবা প্রোনাউন অথবা নাউন ফ্রেজ। নাউন আমরা জানি করিম, রহিম বা তোমার নাম, রাসেল, রাতুল, যাই বলো না কেন। এরপরে প্রোনাউন হতে পারে হি, শি, দে, উই, এগুলো প্রোনাউন। আবার নাউন ফ্রেজ হতে পারে, যেমন টু মেক এ গুড রেজাল্ট ইজ হার্ড ফর আ স্টুডেন্টস আনলেস হি স্টাডিজ প্রপারলি। তো আমরা এখানে খেয়াল করি যে এই যে টু গেট এ গুড রেজাল্ট, টু মেক এ গুড রেজাল্ট, যদি এই টু মেক এ গুড রেজাল্ট এটা এ গ্রুপ অফ ওয়ার্ডস এবং একটা নাউনের কাজ করছে, সাবজেক্টের কাজ করছে, সে কারণে এটা নাউন ফ্রেজ। তাহলে আমরা নাউন ফ্রেজ বুঝে নিলাম। এখন আমরা দেখে নিই, এখানে আসবে আরও ভার্ব আসবে। এখানে ভার্ব আসবে কি কি?
তো সেটা আমরা দেখি এনপি। আর প্রেডিকেটের অংশ হচ্ছে ভার্ব, ভিতে ভার্ব। আমরা এখানে ও লিখলাম বন্ধুরা, ও দুইটা, একটা হচ্ছে ও ওয়ান আর একটা হচ্ছে ও টু। এটা আমি অবলিক দিয়ে দেই, যে কোনো একটা থাকবে বা দুইটাও থাকতে পারে। আমরা এইটাকে বলছি ডাইরেক্ট অবজেক্ট, এটাকে বলছি ইনডাইরেক্ট অবজেক্ট। তো আমরা এটাকে আগে ইনডাইরেক্ট দেই, পরে ডাইরেক্ট লিখি। কারণ যদি দুইটা অবজেক্ট পাশাপাশি বসে তাহলে অবশ্যই ইনডাইরেক্ট অবজেক্টটা আগে বসে। এরপর আমরা এখানে যেটা লিখবো সেটা হচ্ছে কমপ্লিমেন্ট বন্ধুরা, কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট। এরপর আমরা এখানে যেটা ব্যবহার করব সেটা হচ্ছে মডিফায়ার, মডিফায়ার। এবং সর্বশেষ যে জিনিসটা আমরা এখানে দেখব সেটা হচ্ছে অ্যাডভার্বিয়ালস, অ্যাডভার্বিয়ালস আর অ্যাডভার্বিয়াল। এই উপাদানগুলো, তার মানে প্রেডিকেটের মধ্যে আমরা মূলত 5টা উপাদান দেখতে পাই। দেয়ার আর 5 এলিমেন্টস অফ প্রেডিকেট। ওয়ান ইজ ভার্ব, অবজেক্ট, there are 2 objects, one is direct object and another is indirect object. Complement indicates the subject. There are 3 kinds of complement. One is subjective, adjective এবং objective complement, আমরা ওটা পরে আসবো। মডিফায়ার, যেটা সাবজেক্টের অবস্থাটা নির্ধারণ করবে। আমরা জানি যে মডিফায়ার মানেই হচ্ছে সেটা নির্দেশ করে, কি নির্দেশ করে সেটা আমরা পরে দেখব। অ্যাডভার্বিয়াল, সেটা অ্যাডভার্বের কাজ করবে, একটা প্রিপোজিশনাল ফ্রেজ হতে পারে, সেক্ষেত্রে সেটা অ্যাডভার্বিয়ালস হয়ে যাবে। যাই হোক বন্ধুরা, এবার আমি এই উপাদানগুলোকে ব্যবহার করে এক একটা সূত্র আকারে আমি তোমাদেরকে সেন্টেন্স স্ট্রাকচার যেগুলো সেগুলো দেখাই দেবো তোমাদের সেন্টেন্স তৈরির জন্য, যেটা সহজ হয়ে যাবে। নাম্বার 1, আমরা এগুলো সবই রুলস এখন ব্যবহার করছি। সেই রুলসগুলো নাম্বার 1টা কি, শুধু এক একটা করে, আমি একটা সাবজেক্ট দিয়ে কিন্তু একটা সেন্টেন্স তৈরি করতে পারবো না। কারণ তোমরা খেয়াল রাখবে যে any verb, only verb can make a sentence without the help of any other part of speech except verb. যদি পার্ট অফ স্পিচের ভার্ব বাদে অন্য 7টাও আমরা পাশাপাশি বসাই তাহলে সেন্টেন্স হবে না, যদি না সেখানে ভার্ব থাকে। তার মানে ভার্ব অ্যালোন ক্যান মেক অর ফর্ম আ সেন্টেন্স। সো আমরা যদি 1 নম্বরে শুধু ভার্ব বলি সেক্ষেত্রে এটা একটা সূত্র হবে। তাহলে সেটা কেমন হতে পারে, যেমন আমরা ধরে নিই গো, যাও, অথবা যদি বলা হয় স্টার্ট, শুরু করো, তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে একটা ভার্ব দিয়েও একটা সেন্টেন্স তৈরি করা যেতে পারে। এখন 2 নাম্বার স্ট্রাকচারটা যদি আমরা দেখি তাহলে কি হতে পারে। 2 নাম্বার বলতে আমি যেটা বোঝাচ্ছি, সাবজেক্ট প্লাস ভার্ব। এক এক করে আমি সিরিয়ালি যদি এভাবে আসি তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব। তো আমরা সেটাকে স্ট্রাকচার আকারে যদি বলি তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব নিয়ে আসি, তাহলে কি হতে পারে। এটার আমরা উদাহরণ যদি ব্যবহার করি, উই রিড, দে আর ডান্সিং, দে আর ডান্সিং। আমরা বলতে পারতাম দে আর প্লেয়িং, উই আর সুইমিং, এরকম অনেক হতে পারতো বন্ধুরা। যাক, আমি এরকম উদাহরণ দিলাম। এবারে নাম্বার 3 যেটা আমরা দেবো সেটা হচ্ছে কি, সাবজেক্ট ভার্ব, এর সাথে আমি আরেকটা যোগ করলাম। দেখো আমি সিরিয়ালে আসছে, সিকুয়েন্টলি সাবজেক্টের পরে আমি ভার্ব দিলাম, এবার ভার্বের পরে কি আছে, অবজেক্ট আছে। আমি অবজেক্টের মধ্যে 2টা অবজেক্ট না দিয়ে একটা অবজেক্ট দিয়ে আগে দেখাই। সেটা স্ট্রাকচার হতে পারে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস, আমি সংক্ষেপে লিখছি এগুলো অ্যাব্রিভিয়েটেড ওয়ার্ড, এগুলো এসটা সাবজেক্ট, ভিটা হচ্ছে ভার্ব। তাহলে এখানে এরপর অবজেক্ট আমি প্রথমে যদি বলি ইনডাইরেক্ট অবজেক্ট দিয়ে দেখাবো, তাহলে আমরা এটার স্ট্রাকচারে উদাহরণ দিতে পারি কি, হি হেল্পড
মি, আই হেল্প ইউ। তার মানে হিটা সাবজেক্ট, নাউন বা প্রোনাউন, এখানে প্রোনাউন আছে সাবজেক্ট, আর হেল্প এটা ভার্ব, সাহায্য করা, কাজ করা বোঝাচ্ছে। হোয়াট ডাজ হি ডু, হোয়াট ডাজ হি ডু, আর হোয়াট ডাজ দ্য স্পিকার ডু, হোয়াট ডাজ দ্য ডুয়ার ডু। যদি আমরা এটা দ্বারা প্রশ্ন করি তাহলে যে উত্তরটা পাওয়া যাবে সেটা হবে ভার্ব। আর হু ডাজ, কে করে, এই প্রশ্নের উত্তরটা আসবে যেটা, সেটা হবে সাবজেক্ট। তো আমরা সাবজেক্ট ওটা বের করার নিয়ম বলবো। ইনডাইরেক্ট অবজেক্ট, এবার আমি যদি বলি যে ইনডাইরেক্ট অবজেক্ট ব্যবহার না করে আমি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ডাইরেক্ট অবজেক্ট ব্যবহার করব বন্ধুরা, তাহলে আমি কি করব এখানে? তাহলে আমাদের যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে, যেমন হি bought a dictionary, সে একটা ডিকশনারি কিনেছিল। তাহলে এই যে এই ডিকশনারি, যেহেতু এটা মানুষ না, পার্সন না, সে কারণে এটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। আমরা জেনে নিই যে যেহেতু ডাইরেক্ট অবজেক্ট হচ্ছে ব্যক্তি বাদে, আউট অফ পার্সন, যে ওয়ার্ডগুলো পাবে সবই হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট, যেটা অবজেক্ট আকারে থাকবে। তাহলে ইনডাইরেক্ট অবজেক্ট হচ্ছে শুধু ব্যক্তি, আর ইনডাইরেক্ট ব্যক্তি বাদ দিয়ে যা থাকে সব ডাইরেক্ট অবজেক্ট। এবারে বন্ধুরা আমরা দেখে নিই, যদি এখানে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট দুইটাই তুমি ব্যবহার করতে চাও, যে আমি সেন্টেন্সে সাবজেক্টও থাকবে, ভার্ব থাকবে এবং অবজেক্ট দুইটাই থাকবে। কি কি? সাবজেক্ট, ভার্ব, ইনডাইরেক্ট অবজেক্ট প্লাস ডাইরেক্ট অবজেক্ট। এটা মনে রাখবে যে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট অবজেক্ট যদি বসে দুইটা, তাহলে ইনডাইরেক্ট অবজেক্ট অর্থাৎ মানুষ এটা আগে বসবে, আর বস্তুবাচক যেটা অর্থাৎ এটা ডাইরেক্ট অবজেক্ট এটা পরে বসবে। তাহলে এটা আমরা দেখে নিই। যেমন আমি যদি বলি যে এরকম, যে ইউ গেভ মি আ পেন, তুমি আমাকে একটা কলম দিয়েছ। তাহলে আমি যদি এখানে বলি, তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি এটা সাবজেক্ট, কারণ এই গেভ ভার্বকে যদি আমরা হু দ্বারা প্রশ্ন করি, ইফ উই আস্ক দ্য ভার্ব উইথ হু অ্যান্ড দ্য আনসার ইজ দ্য লেফট সাইড অফ দ্য ভার্ব, দ্য আনসার উইল বি আ সাবজেক্ট। সুতরাং এটা সাবজেক্ট। এখন যদি আমরা সাবজেক্টকে প্রশ্ন করি, হোয়াট ডাজ দ্য সাবজেক্ট, হোয়াট ডাজ দ্য ডুয়ার ডু, এই কর্তাটা কি করে, তাহলে উত্তরটা হবে গিভ, দেয়, দিয়েছিল। এবার যদি আমরা প্রশ্ন করি ভার্বকে, হোয়াট কি, হোয়াট ডিড হি গিভ, হোয়াট ডিড ইউ গিভ, তুমি কি দিয়েছিলে, এবং উত্তরটা যদি রাইট সাইডে পাওয়া যায় তাহলে সেটা হবে হোয়াট দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া গেলে সেটা হবে ডাইরেক্ট অবজেক্ট। তাহলে আমরা এটাকে হোয়াট দিয়ে যখন প্রশ্ন করছি তখন উত্তরটা পাচ্ছি কি, আ পেন। এইটা আসছে কি, হোয়াট দ্বারা যখন আমি প্রশ্ন করছি তখন এইটার উত্তর আসলো পেন। সুতরাং এইটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। এখন যদি আমি এইটাকেই আবার প্রশ্ন করি হুম দ্বারা, তাহলে হুম, ইফ উই আস্ক দ্য ভার্ব উইথ হুম অ্যান্ড দ্য অবটেন্ড আনসার উইল বি আ ইনডাইরেক্ট অবজেক্ট, উইল বি অ্যান ইনডাইরেক্ট অবজেক্ট। তার মানে এই উত্তরটা হুম দ্বারা প্রশ্ন করি, কিন্তু আমি উত্তর এটা পাচ্ছি না। তাহলে উত্তর আমি কোনটা পাচ্ছি এখানে? হুম কাকে দিয়েছিলেন? এই যে আমাকে দিয়েছিলেন। তার মানে এটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। তাহলে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট অবজেক্ট আমরা এখানে বুঝে গেলাম। তো ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট অবজেক্ট বলতে আমি কিন্তু আবারও বলছি যে ব্যক্তিবাচক হলে ইনডাইরেক্ট, এবং ব্যক্তিবাদে যা থাকবে সেটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। তাহলে আমরা এখানে অবজেক্ট দেখলাম। এবারে আমরা দেখি 4 নম্বর স্ট্রাকচারটা কি দিয়ে দেখব। 4 নম্বর স্ট্রাকচারটা দেখো, অবজেক্টের পরে কি আছে? কমপ্লিমেন্ট আছে। তাহলে আমরা কমপ্লিমেন্ট দিয়ে দেখব নাম্বার 4। তাহলে কি হচ্ছে স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কমপ্লিমেন্ট, এটা হবে আমার অবজেক্ট এই স্ট্রাকচারটা। এখন এই যে কমপ্লিমেন্ট, এখন আমরা যেমন অবজেক্ট চিনে নিলাম 2 প্রকার, এখন কমপ্লিমেন্ট আমাদের ওইভাবে চিনে নিতে হবে। কমপ্লিমেন্ট হচ্ছে প্রতিরূপ বা ছায়া বা প্রতিচ্ছবি।
যেমন তুমি আমাকে এখানে দেখতে পাচ্ছ, ক্যামেরার সামনে আমাকে দেখছো, তার মানে ক্যামেরার মাধ্যমে, আমাকে সরাসরি দেখছো না কিন্তু ক্যামেরার মাধ্যমে দেখছো, তার মানে আমি তোমার কাছে এই যে আমার ছবিটা তুমি দেখছো, এই ছবিটা হচ্ছে কমপ্লিমেন্ট। দেখো যেহেতু আমার সামনে লাইট রয়েছে, আমার পেছনে কিন্তু আমার ছবি রয়েছে, অবশ্যই বন্ধুরা খেয়াল করবে যে আমার এই বোর্ডে, হোয়াইট বোর্ডে আমার এই ছবি আসছে, তার মানে এই যে ছবি দেখা যাচ্ছে এই ছবিটা হচ্ছে কমপ্লিমেন্ট, আর আমি হচ্ছি এই সাবজেক্ট, এই কমপ্লিমেন্টের মূল ব্যক্তি। তুমি এখন এটা তোমাকে দিয়ে যদি আমি বলি, তুমি আয়নার সামনে দাঁড়ালে তুমি অবশ্যই অন্য কাউকে দেখতে পাবে না, তোমার একটা ছবি পাবে, তাহলে ওই ছবিটা হচ্ছে কমপ্লিমেন্ট আর তুমি হচ্ছে সাবজেক্ট। তার মানে কমপ্লিমেন্ট হতে হলে প্রতিচ্ছবি হবে সেটা। তার মানে আমি যেটা বোঝাচ্ছি, যেমন আমি আর ছায়া এক, তুমি এবং তোমার আয়নার সামনের ছবিটা এক, ঠিক একইভাবে আমি এখানে এইটা বোঝাতে চেয়েছি যে এই কমপ্লিমেন্ট হতে হলে এই সাবজেক্ট এবং এই কমপ্লিমেন্ট যেটা নাউন, কমপ্লিমেন্ট মানে নাউন আর প্রোনাউন। তার আগে বলি বন্ধুরা, নাউন এবং প্রোনাউনের অবস্থান এক সেন্টেন্সের 5টা জায়গা বসে, এটা কিন্তু খুবই জরুরি তোমাদের জানা। 1 সাবজেক্ট আকারে বসে, 2 অবজেক্ট আকারে বসে, 3 কমপ্লিমেন্ট আকারে বসে, 4 প্রিপজিশনের অবজেক্ট আকারে বসে, এবং 5 দ্য লাস্ট নাম্বার ইজ অ্যাপোজিশন। তার মানে এই যে 5টা জায়গায় নাউন এবং প্রোনাউনের খেলা হয়, এই খেলাগুলো আমাদের বুঝতে হবে। এর বাইরে কিন্তু তুমি নাউন এবং প্রোনাউনের কোনো পজিশন পাবে না, অবস্থান পাবে না, খুঁজেও পাবে না ওষুধ করার জন্যে। তাহলে আমরা এখানে দেখে নিই এখন এই যে কমপ্লিমেন্টটা কিভাবে, এটা কমপ্লিমেন্ট আমি বলছিলাম ছায়া, যেমন তুমি তোমার ছায়াটাকে বলছো কমপ্লিমেন্ট। এখানে আমি সেন্টেন্স লিখি একটা, যেমন ইউ আর স্টুডেন্ট, ইউ আর স্টুডেন্টস, তোমরা ছাত্রছাত্রী। এখন যদি আমি বলি এই ভার্বটাকে বাদ দিয়ে দিলাম, এখানে একটা সমান চিহ্ন দেই। আচ্ছা দেখো তো বন্ধুরা, এই ইউ আর এই স্টুডেন্টস, এটা কি আলাদা ব্যক্তি? নিশ্চয়ই না। অবশ্যই তোমরা বলবে না যে এরা আলাদা, কারণ তোমরা কারা? উত্তর অবশ্যই আসবে স্টুডেন্টস। এখন যদি বলা হয় স্টুডেন্টস কারা, হু আর দ্য স্টুডেন্টস? ইউ, তোমরা অবশ্যই বলবে উই। এখন হোয়াট ইউ আর, তোমরা কারা? তাহলে উত্তরটা বলবে অবশ্যই উই আর স্টুডেন্টস। তার মানে আমরা সমান চিহ্ন যদি ব্যবহার করে এই দুইটাকে একই হিসেবে পাই, মানে একই ব্যক্তি, বস্তু বা প্রাণী হিসেবে পাই, যে কোনো উপাদান হিসেবে পাই, তাহলে আমরা এইটাকে বলবো কমপ্লিমেন্ট। এবং এইটা যেহেতু নির্ণয় করছে কাকে? সাবজেক্টকে, তাই এইটার নাম হচ্ছে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। বন্ধুরা, যেহেতু সাবজেক্টিভ কমপ্লিমেন্ট কথাটা চলে আসলো, তাই একটু প্রকারটা আমরা জেনে নিতে পারি। কমপ্লিমেন্টের সংজ্ঞা জানছি, প্রতিচ্ছবি। এবারে কমপ্লিমেন্টের প্রকার, সাধারণত আমরা 3টা কমপ্লিমেন্টের ব্যবহার করি। 1 সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, যেটা আমরা একটু আগে দেখালাম, 2 অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, এবং 3 অবজেক্টিভ কমপ্লিমেন্ট। তো আমরা সেটাই পরে আসবো, যদি এখানে আসে সেটা আমরা দেখাবো বন্ধুরা। এখন দেখো এই কমপ্লিমেন্ট এটা গেল। এখন যদি আমি পার্থক্যটা এরকম দেখাতে চাই, যদি এখানে বলা হতো উই ইট রাইস, দেখো আমি এখানে সমান চিহ্ন দিয়ে দুইটাকে এক করে দেখাইছি, কিন্তু এখানে এটাকে যদি আমি বলি, এখানেও 3টা শব্দ রয়েছে, উই ইট রাইস, এটা সাবজেক্ট আছে। এখন আমি এই ইট ভার্বটাকে এখান থেকে অফ করে দিলাম, অফ করে এখানে সমান চিহ্ন দিলাম। যদি সমান চিহ্ন ব্যবহার করি, আচ্ছা বলো তো বন্ধুরা, এই উই আর ইট, এই রাইস, দে আর নট দ্য সেম থিংস অর সেম পারসনস। কারণ উই ইজ আ প্রোনাউন দ্যাট মেনশনস আস আ পারসন, তাহলে এটা একটা পারসন, এটা পারসনকে প্রকাশ করছে। বাট রাইস ইজ আ ম্যাটেরিয়াল, রাইস ইজ, এটা হচ্ছে ম্যাটেরিয়াল। তার মানে উই আর রাইস কিন্তু এক নয়, তার মানে দ্য 2 ওয়ার্ডস রাইস অ্যান্ড উই অ্যান্ড রাইস আর নট দ্য সেম। তার মানে আমরা এইটার সমান এটা লিখতে পারছি না, ক্রস চিহ্ন দিয়ে দিলাম। সেই কারণেই আমরা এটাকে এই
রাইসটাকে কমপ্লিমেন্ট বলতে পারছি না। এবং আরও মজার বিষয় হচ্ছে যে এই ইট ভার্বটাকে হোয়াট দিয়ে প্রশ্ন করো, ভার্বকে হোয়াট দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায় এবং উত্তরটা যদি ভার্বের ডান পাশে অবস্থান নেয়, তাহলে অবশ্যই সেটা কিন্তু অবজেক্ট হয়ে যাবে বন্ধুরা। তার মানে আর ওটা সেটা কমপ্লিমেন্ট থাকবে না, তার মানে এটা কমপ্লিমেন্ট না, এটা হচ্ছে অবজেক্ট। আর এই ভার্বটার নাম হবে তখন ফাইনাইট ভার্ব, আর এই ভার্বটার নাম হবে কিন্তু লিঙ্কিং ভার্ব। এটা প্রিন্সিপাল ভার্ব, বি ভার্ব যদি প্রিন্সিপাল ভার্ব হিসেবে বসে তাহলে ওর পরে যে শব্দটা থাকে ওই শব্দটা কমপ্লিমেন্ট হয়ে যায়, পার্ট অফ স্পিচটা কমপ্লিমেন্ট হয়ে যায় এবং এই ভার্বটার নাম হয়ে যায় লিঙ্কিং ভার্ব। কারণ ইউ এবং স্টুডেন্টসকে লিঙ্ক করে দিচ্ছে, যোগ করে দিচ্ছে, একই অর্থ প্রকাশে সহযোগিতা করছে। ঠিক আছে বন্ধুরা, আমার মনে হয় স্পষ্ট করতে পারছি তোমাদের কাছে। এবারে দেখো এর পরের যেটা রয়েছে সেটা হচ্ছে মডিফায়ার। তাহলে মডিফায়ার যদি আমি ব্যবহার করি, এটা কিভাবে আমরা ব্যবহার করব? নাম্বার 5 স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস মডিফায়ার। এখন এই যে মডিফায়ার দিয়ে যদি আমি দেখাই তাহলে তুমি কিভাবে সেটা ব্যবহার পাবে সেটা খেয়াল করি। যেমন ধরো তুমি হঠাৎ করে অসুস্থ হয়ে গেলে, সাডেনলি ইউ বিকেম উইক। সাবজেক্টটা আমরা দেখাই দ্য বয় বিকেম উইক, বিকেম ইল, এখানে আমি সিক দিতে পারতাম। তার মানে এই ব্যক্তি কি হয়ে পড়ল, এর যে গুণাবলী এর নির্দেশ করছে, এই সাবজেক্টের অবস্থাটাকে নির্দেশ করছে কন্ডিশন। তার মানে মডিফায়ার হচ্ছে কন্ডিশন। তার মানে এইটা কি হয়ে পড়ল, অসুস্থ হয়ে পড়ল, রুগ্ন হয়ে পড়ল, দুর্বল হয়ে গেল। তাহলে এই বালকটার অবস্থা নির্ধারণ করছে যা, সেটাই হচ্ছে মডিফায়ারের কাজ করছে। তো আমার মনে হয় ক্লিয়ার হয়েছে বন্ধুরা। এবারে আমি সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল। আমরা অ্যাডভার্বিয়াল দিয়ে যদি দেখাই তাহলে সেটা কি হতে পারে, সেন্টেন্সটা স্ট্রাকচারটা কি হবে। সাবজেক্ট, ভার্ব এবং অ্যাডভার্বিয়াল। এখন এই যে সাবজেক্ট, ভার্ব, অ্যাডভার্বিয়াল, আমরা এইটা দিয়ে একটা সেন্টেন্স যদি বলি, অ্যাডভার্বিয়াল বলতে আমরা তো জানি যে অ্যাডভার্ব কি, কোথায়, কিসে, কখন, কিভাবে, কেমন করে, কোন উদ্দেশ্যে, এই জাতীয় প্রশ্ন করে যদি আমরা উত্তর পাই তাহলে সেটা হয়ে যায় অ্যাডভার্ব। আর সেই অ্যাডভার্বে যদি গ্রুপ অফ ওয়ার্ডস হয় তাহলে সেটা হয়ে যায় অ্যাডভার্বিয়ালস। তাহলে আমরা এখানে যেমন আমি এখানে পড়াচ্ছি, একটা রুম আছে তাই না, তাহলে আমি এখানে কি বলবো, আই অ্যাম ইন দ্য রুম, আই অ্যাম ইন দ্য ক্লাসরুম। তাহলে আমরা এই জায়গায় যদি এই কথাটাই বলি, আই অ্যাম ইন দ্য ক্লাসরুম, তাহলে আমি কি পাচ্ছি, এখানে সাবজেক্ট পেয়ে গেলাম। সাবজেক্ট পেয়েছি হচ্ছে আই, অ্যামটা ভার্ব, এটা সাবজেক্ট, আর এখানে ইন দ্য ক্লাসরুম যেহেতু এটা জায়গা এবং এ গ্রুপ অফ ওয়ার্ড রয়েছে। আমরা বন্ধুরা এটাও পরবর্তী কোনো এক ভিডিওতে দেখাবো, সেটাও দেখতে পাবে। তাহলে এটা গ্রুপ অফ ওয়ার্ডস হওয়ার কারণে এটার নাম হয়ে গেল অ্যাডভার্বিয়ালস। তো মূলত এরকম আমরা সেন্টেন্সগুলো করতে পারি। আবার যদি তোমাকে বলা হয় যে অ্যাডজেক্টিভ কিভাবে এখানে ব্যবহার করা যায়, শুধু সাবজেক্ট, ভার্ব, অ্যাডভার্ব দিয়েই যাচ্ছি, যদি আমি এখানে নাম্বার 6 একটা স্ট্রাকচার করতাম, সাবজেক্ট, ভার্ব, অ্যাডজেক্টিভ, এটা হতে পারতো। তো আমরা সেই ক্ষেত্রে এইটা কি করব, সেটা উত্তরটা এরকম করতে হয়, দেয়ার পর হতে পারে হি বিকেম ফেমাস, সে বিখ্যাত হয়ে গেল। দ্য প্লেস বিকেম রিনাউন্ড, কোনো এক ব্যক্তি
একটা জায়গায় বড় অফিসার হয়েছে বা বড় ডাক্তার হয়েছে, দেশের কোনো একটা কর্ণধার হয়েছে, যেমন প্রাইম মিনিস্টার যে গোপালগঞ্জ, টুঙ্গিপাড়া, শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমানের কারণেই কিন্তু গোপালগঞ্জ যে টুঙ্গিপাড়া, এই টুঙ্গিপাড়াটা প্রসিদ্ধ হয়েছে, ফেমাস হয়েছে। তার মানে টুঙ্গিপাড়া ইজ ফেমাস, অথবা ইজ আ ফেমাস প্লেস। তো এরকম হতে পারে আর কি, রিনাউন্ড প্লেস। তো আমরা এরকম করতে পারি অ্যাডজেক্টিভ দিয়ে। আমি এও বলতে পারি হি ইজ অনেস্ট, তাহলে এটা অ্যাডজেক্টিভ। এরকম আমরা অনেক ব্যবহার করতে পারি বন্ধুরা। এবারে যদি আমি এরকম দেখাই যে সাবজেক্ট ভার্ব এর সাথে একটা অ্যাডজাঙ্ক্ট লাগাই দিতে পারি। অ্যাডজাঙ্ক্টটা কি? অ্যাডজাঙ্ক্ট হচ্ছে সংযোজন করা হয় এমন, যা অতিরিক্ত কোনো কিছু যোগ করা হয় যদি, তাহলে সেইটা হবে তোমার অ্যাডজাঙ্ক্ট। তো আমরা সেটা একটু দেখে নিই। তাহলে স্ট্রাকচারটা আগে দেখি বন্ধুরা। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজাঙ্ক্ট। অ্যাডজাঙ্ক্ট এটা আবার অ্যাডভার্বিয়ালস হতে পারে, মনে করো এটা অ্যাডভার্ব হতে পারে এর সাথে। যেমন আমি সেন্টেন্সটা এইভাবে যদি দিই যে ফাদার রিটার্নড হোম, ধরে নাও এরকম থাকলো, ফাদার রিটার্নড হোম। আমি এখানেই কিন্তু শেষ করতে পারতাম, বা এটাও একটা কমপ্লিট সেন্টেন্স। এখন তুমি এই জায়গা কি করলে, যোগ করলে লাস্ট নাইট। এই যে লাস্ট নাইট এখানে যোগ হয়ে গেল, এটা যে অ্যাডজাঙ্ক্ট হয়ে গেল, তাই না? মানে অ্যাডজাঙ্ক, সংযোগ করলো, এসে অ্যাড হয়ে গেল। এরকম হতে পারে। যেমন হতে পারে যে আই মেট বা ইউ মেট ইউর ফ্রেন্ডস এ ফিউ ডেজ অ্যাগো, কয়েকদিন আগে তুমি তোমার বন্ধুর সাথে দেখা করেছিলে, কথা বলেছিলে, এরকম হতে পারে। তো এটা অ্যাডজাঙ্ক্ট হিসেবে আমরা দেখতে পারি বন্ধুরা। আর সেন্টেন্স হিসেবে আরও আমরা সূত্র দিতে পারি। ধরো সাবজেক্ট ভার্ব ইনফিনিটিভ প্লাস অবজেক্ট। অ্যান্ড ইনফিনিটিভ আমরা জানি টু যুক্ত ভার্বকেই ইনফিনিটিভ বলা হয়। অর্থাৎ ইনফিনিটিভ সে একা একা আসলে কোনো অর্থ প্রকাশ করতে পারে না, সাধারণত ওর শেষে তে হয় বাংলায়, যেমন যেতে, খেতে, ঘুমোতে, দেখতে, শুনতে, নাচতে, গাইতে, এরকম অনেক এটা হতে পারে। তো সাবজেক্ট ভার্ব ইনফিনিটিভ আর অবজেক্ট এটা আমরা দেখতে পারি। যেমন ধরো কি হতে পারে, হি লাইকস টু প্লে ফুটবল। খেয়াল করো, এই যে এখানে সাবজেক্ট হি, এটা ফাইনাইট ভার্ব, এটা কিন্তু ফাইনাইট ভার্ব, হি লাইকস। আর টু প্লে, যে টু যুক্ত ভার্ব, এইটাকে বলা হয় ইনফিনিটিভ। আর এটা এখানে অবজেক্ট আকারে বসে গেছে, সুতরাং এটা হচ্ছে এখানে ভার্ব, আমি কিন্তু এটাকে বলছি ফাইনাইট ভার্ব, আর এটা সাবজেক্ট। তাহলে এইরকম একটা স্ট্রাকচার দিয়েও আমরা করতে পারি, সাবজেক্ট ভার্ব অবজেক্ট এরকম। আবার আমাদের আসলে বন্ধুরা ইতোমধ্যে আমাদের অনেকটা সময় পার হয়ে গেছে, তারপরেও আরও দুইটা স্ট্রাকচার না দিলেই নয়। আমি আর দুইটা স্ট্রাকচার তোমাদেরকে দিয়ে শেষ করি আজকের মতো, ক্লাসটা শেষ করব। তো সেখানে আমরা দেখতে পারি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এখানে আমরা অবজেক্ট ব্যবহার করি, এরপর কমপ্লিমেন্ট। তো কমপ্লিমেন্ট আমি একটু আগেই তোমাদেরকে কিন্তু বলেছি, কমপ্লিমেন্ট তিন ধরনের, তার মধ্যে এটাও একটা অবজেক্ট, যেটা অবজেক্টকে মডিফাই করবে যে কমপ্লিমেন্ট, সেই কমপ্লিমেন্ট হবে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। তো এখানে আমরা সেটাও বুঝে নেব। যেমন ধরে নাও
উই কল হিম রবীন্দ্রনাথ বা নজরুল, আমরা উই কল হিম নজরুল। খেয়াল করি বন্ধুরা, এখানে এই যে আমরা এটা সাবজেক্ট পেলাম, ভার্ব পেলাম, হিমটা যেহেতু আমরা কল ভার্বকে যদি হুম দ্বারা প্রশ্ন করি আর উত্তরটা যদি ডান পাশে পাওয়া যায়, অর্থাৎ এই ভার্বকে যদি হুম দ্বারা প্রশ্ন করা হয় এবং উত্তরটা যদি রাইট সাইডে থাকে, ইফ দ্য আনসার ইজ রাইট সাইড অফ দ্য ভার্ব, দ্য আনসার উইল বি অ্যান অবজেক্ট অ্যান্ড ইট উইল বি অ্যান ইনডাইরেক্ট অবজেক্ট। আর যদি হোয়াট দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যায় অ্যান্ড দ্য আনসার ইজ দ্য রাইট সাইড অফ দ্য ভার্ব, ইট উইল বি আ ডাইরেক্ট অবজেক্ট। এখন আমরা দেখি তাহলে এটা একটা অবজেক্ট পাওয়া গেল, কারণ আমরা হুম দিয়ে প্রশ্ন করছি, উত্তরটা ডান পাশে আছে, তাহলে এটা অবজেক্ট। এইবার হিম নজরুল, আমরা তাকে নজরুল বলে ডাকি, আমরা কাকে নজরুল বলে ডাকি? তাকে। এখন এই হিমটা আমি যদি হিম না দিয়ে এখানে বলতাম যে উই কল রানা, খেয়াল করো রানা, আমরা রানা এটা অবজেক্ট, রানাকে নজরুল বলে ডাকি, তার মানে রানা কিন্তু নজরুল না। তার লেখা, তার চলাফেরা, তার আচরণ, গতিবিধি, সব কিছু, তার ঝাঁকড়া চুল যেটা এরকম, এগুলো দেখেই আমরা বুঝতে পারি যে তাকে নজরুলের মতো দেখায়, নজরুলের মতো তার কথাবার্তা, বাচনভঙ্গি, এগুলো। তাহলে আমরা এই রানা এবং এই নজরুলকে একই ব্যক্তি হিসেবে চিহ্নিত করছি। সুতরাং এইটা কমপ্লিমেন্ট। কেন? এটা অবজেক্টকে মডিফাই করছে। আর যে ওয়ার্ড বা পার্ট অফ স্পিচ অবজেক্টকে মডিফাই করে, ওই পার্ট অফ স্পিচকে অবজেক্টিভ কমপ্লিমেন্ট বলে। তাহলে আমরা এইটা কমপ্লিমেন্ট বলছি, ঠিক আছে, কিন্তু এটার নাম হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। এরকম আরো অনেক বলা যায়, যেমন ধরো উই কল সদরউদ্দিন খান উপজেলা চেয়ারম্যান। খেয়াল করো বন্ধুরা, এখানে এই সদর খানকে আমরা কি বলে ডাকি? উপজেলা চেয়ারম্যান বলে ডাকি। তাহলে এই উপজেলা চেয়ারম্যান আর এই সদর খান আর দ্য সেম পারসন। তাহলে উপজেলা চেয়ারম্যানটা হচ্ছে তার পদবি, আর সদর খান হচ্ছে উনি নিজে ব্যক্তি। তাহলে এটা কমপ্লিমেন্ট। তো ঠিক আছে বন্ধুরা, আমরা কমপ্লিমেন্টটাও দেখলাম। এবার সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট, তার সাথে অ্যাডজেক্টিভ দেখবো কিভাবে। আমি আজকে এই স্ট্রাকচারটা দিয়েই শেষ করে দেব। তার আগে আরেকটা না দিলেই না, সাবজেক্ট, ভার্ব আর এর সাথে যদি আমি আরেকটা দিই জিরান্ড। সাবজেক্ট, ভার্ব আর জিরান্ড, এটা কেমন হতে পারে? যেমন ধরে নাও তুমি ফুটবল তুমি খেলতে পছন্দ করো, ইউ লাইক প্লেইং, তুমি সাঁতার কাটতে ভালোবাসো, ইউ লাইক সুইমিং। আবার ধরে নাও তোমার এক বন্ধু, ওয়ান অফ ইউর বেস্ট ফ্রেন্ডস লাইক রিডিং স্টোরি বুকস। তারপরে এই ক্ষেত্রে যদি বলি এরকম রিডিং, তাহলে এক একজনের এক একটা চয়েস থাকে, পছন্দ থাকে। এখানে জিরান্ড যে ভার্বটা অবজেক্টের কাজ করবে, একই সাথে তোমার ভার্ব এবং অ্যাডজেক্টিভ নাউনের কাজ করবে জিরান্ড। তাহলে কি হবে? আই লাইক সুইমিং দিয়ে দিই। তাহলে এইটা যা একই সাথে ভার্ব এবং নাউনের কাজ করে, যে ভার্ব একই সাথে ভার্ব এবং নাউনের কাজ করে, সেটাকে আমরা জিরান্ড বলি। তাহলে আমরা লাইক ভার্বটাকে হোয়াট দ্বারা প্রশ্ন করছি, কি পছন্দ করি, উত্তরটা ডান পাশে আছে, সুতরাং এটা একটা অবজেক্টের কাজ করছে, কিন্তু এটা আছে কি? মূলত জিরান্ড, কারণ ভার্বের সাথে আইনজি যুক্ত হয়েছে। ভার্বের সাথে আইনজি যুক্ত হয়ে যদি সেটা একই সাথে ভার্ব এবং নাউনের কাজ করে, তাহলে আমরা সেটাকে বলি তোমার জিরান্ড। আর যদি ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে, আমরা সেটাকে বলি পার্টিসিপল।
তো যাই হোক, আমরা সেটা জিরান্ড এবং পার্টিসিপেন্টের আর একটা ক্লাস নিব, সেখানে দেখাবো। লাস্ট স্ট্রাকচার, আবার টুডেজ লাস্ট স্ট্রাকচার ইজ সাবজেক্ট প্লাস ভার্ব। দেখে নাও, অবজেক্ট এবং অ্যাডজেক্টিভ, সাবজেক্ট ভার্ব অবজেক্ট আর অ্যাডজেক্টিভ বন্ধুরা। তো দেখি সাবজেক্ট ভার্ব অবজেক্ট আর অ্যাডজেক্টিভ। এখন যদি তুমি এরকম, তোমার কাছে একটা বই আসলো, তুমি বইটা দেখে ভাবছো যে কেমন যেন, বইটা কিভাবে আমার কাছে পড়তে লাগবে। তুমি একটা অঙ্ক করে পেলে, অঙ্কটা তোমার কাছে আছে, সেই অঙ্কটা তুমি করো নাই, অন্য কেউ করছে, আবার সেই অঙ্কটা ভুল বা সঠিক হতে পারে, এরকম হতে পারে। আমরা সেই ক্ষেত্রে স্ট্রাকচারটা দেখে নিই। তুমি একটা বই পড়তে পড়তে যদি এরকম হয় যে ইউ মে ফাইন্ড দ্য বুক, তোমার কাছে হয়তো ইজি হতে পারে, বা আর এটা বুক ইজি, হয়তো তোমার কাছে ইজি, আর একজনের কাছে এটা ডিফিকাল্ট হতে পারে, সেজন্য আমি দুটাই লিখে দিলাম। তার মানে এই যে সাবজেক্ট গেল, এটা ভার্ব চলে গেল, এটা অক্সিলিয়ারি ভার্ব একটা নিচে মডেল অক্সিলিয়ারি, আর এখানে এটা হচ্ছে অবজেক্ট, আর এই যে ইজি বা ডিফিকাল্ট এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে আমরা দেখি স্ট্রাকচারের সাথে মিল করে কীভাবে খুঁজে পাই। সাবজেক্ট ভার্ব অবজেক্ট অ্যাডজেক্টিভ। আমি, তুমি এই বইটার মধ্যে কঠিনত্ব কিছু খুঁজে পেতে পারো, কঠিন কিছু, বইটা তোমার কাছে কঠিন মনে হতে পারে। এটার অর্থ হচ্ছে যে তুমি, এই বইটা তোমার কাছে কঠিন মনে হতে পারে, আবার তোমার কাছে সহজও মনে হতে পারে, এটাও হতে পারে, তাই না? আমি কিন্তু এখানে এইভাবে দিতে পারি। আবার ধরো তোমার কাছে এটা ডিফিকাল্ট মনে হতে পারে, আমি সেটা আগে বললাম। আবার যদি বলা হয় এরকম, যদি বলি আই গট, আমি পেলাম, দ্য আনসার, আই গট দ্য আনসার, আমি উত্তরটা পেলাম। কি পেলাম? উত্তরটা রং, ভুল অথবা কারেক্ট। তুমি একটা উত্তর দিলে আমার কাছে, খাতায় একটা উত্তর লিখে দিলে, তাহলে আই গট দ্য আনসার, তোমার উত্তরটা পেলাম। এখন উত্তরটা কারেক্ট অর রং এটা ডিসাইড করবো আমি। যদি কারেক্ট হয় তাহলে কারেক্ট, না হলে রং হইলে রং। তো আমরা সেক্ষেত্রে এটা দেখাতে পারি। তো এরকম আমরা দেখে নিতে পারি। লাস্ট, সেটা কি? সাবজেক্ট ভার্ব অবজেক্ট এবং অ্যাডজেক্টিভ, আমরা এটা দিয়েও দেখে নিলাম। তো ঠিক আছে বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ক্লাস। টাইম অনেক হয়ে গেছে। আমাদের পরবর্তী ক্লাস নিব কিভাবে তুমি একটা সেন্টেন্সকে, বড় সেন্টেন্সকে কত সহজে কি কি ব্যবহার করলে সেন্টেন্সটাকে সহজভাবে করতে পারবে। তোমার পরীক্ষায় একটা কম্পোজিশন কমন পড়েনি, প্যারাগ্রাফ কমন পড়েনি, কিন্তু বাংলা জানো, যেহেতু আমরা সবাই বাঙালি, তো বাংলা থেকে তুমি কিভাবে একটা ইংরেজি করতে পারবে, এরকম স্ট্রাকচারের মাধ্যমে আমি শেখাবো। তো ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকো, সুন্দর থাকো, নিরাপদে থাকো, নিরাপদ দূরত্ব অবস্থান করো। বাইরে থেকে ফিরেই অবশ্যই হাত মুখ ধুয়ে তারপর অন্য কিছু স্পর্শ করবে। নিজে নিরাপদে থাকবে, অন্যকে নিরাপত্তা দেবে। ভালো থেকো। আল্লাহ হাফেজ।